বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে চোরের অপবাদ ঘাড়ে নিতে হলো ননদ তুলিকে। ড্রয়িং রুমে বসে খুশি মনে টিভি দেখছিল তুলি। অমনি তার ভাবি রাইসা এসে তার পাশে বসল। সরাসরি কিছু জিজ্ঞেস করে না রাইসা, বরং শান্ত গলায় তুলিকে বলল, আচ্ছা তুলি, তুমি কি কোনো কারণে গতকাল রাতে আমার বড় ভাইয়ের ঘরে ঢুকেছিলে? নির্বোধ ভাব নিল তুলি। ভ্রুকুচকে বলল, হ্যাঁ ভাবি, গিয়েছিলাম তো ভাবিকে ডাকতে। কেন বলো তো? না মানে এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, তুমি কি কোনোভাবে দেখেছিলে ভাবিকে আলমারির ড্রয়ারে টাকা রাখতে? হ্যাঁ দেখেছিলাম তো ভাবি, আমার সামনেই উনি আলমারির ড্রয়ারে টাকাগুলো রেখেছিলেন। টাকাগুলো এখন ড্রয়ার থেকে হারিয়ে গেছে তুলি। ভাবি অনেক খুঁজেও টাকাগুলো কোথাও খুঁজে পায়নি। এসবের মানে কি ভাবি? আপনি কি আমাকে কোনোভাবে সন্দেহ করছেন? তুলির রেগে যাওয়ার কারণ বুঝে রাইসা বেশ নরম গলায় তুলিকে বলল, এ মা, না না তুলি, আমি তোমাকে অযথা সন্দেহ কেন করব? এমনি জিজ্ঞেস করলাম আর কি, প্লিজ তুমি মাইন্ড করো না। তখনই কোথা থেকে যেন ছুটে এলো রাইসার ভাবি ফাতেমা। রাইসাকে থুমকে ফাতেমা বলল, এভাবে বললে সে সত্যিটা স্বীকার করবে নাকি? এতটুকু বুদ্ধিও তোমার মাথায় নেই? বুঝি না এই গোবর ভর্তি ঘিলু নিয়ে তুমি শ্বশুরবাড়িতে সংসার করছো কিভাবে? রাইসার বারণকে অগ্রাহ্য করে ফাতেমা খরতর গলায় তুলিকে বলল, আমি যখন আলমারিতে টাকাটা রাখছিলাম তখন কিন্তু রুমে তুমিই ছিলে। তুমি ছাড়া আর কেউ ছিল না। কেউ জানেও না এই টাকাটার ব্যাপারে, এমনকি আমার ননদও না। এবার বলো আমরা সন্দেহটা কাকে করব? তুলি এবার বেশ ক্ষিপ্ত হয়ে গেল। রাগে রিরি করে বলল, এসব আপনি কি বলছেন ভাবি? আপনি কি ইনডাইরেক্টলি আমাকে পিঞ্চ করছেন? আমি আপনার টাকাটা চুরি করেছি? তুমি ছাড়া আর কে চুরি করবে বলো? আমার ননদকে তো আমি চিনি। চোখের সামনে 1000 টাকা বিছিয়ে পড়ে থাকলেও সে ধরবে না। আর বাড়িতে এখন তুমি, আমি, আমার ননদ ছাড়া বাড়তি কেউ নেই। টাকাটা আলমারিতে রাখার সময় একমাত্র তুমিই দেখেছিলে। গুনে গুনে 20,000 টাকা রেখেছিলাম আলমারিতে। সেই হিসেবে সন্দেহটা তো আমরা তোমাকেই করব। রাইসা অনেক চেয়েও তার ভাবিকে থামাতে পারল না। যদিও রাইসা বুঝতে পারছিল না টাকাটা সত্যি তুলি চুরি করেছে কিনা। যদিও তুলির হাত লাড়ার অভ্যাস নেই, তবু কেন জানি না তার তুলির প্রতি খুব সন্দেহ হচ্ছে। ফাতেমা নিশ্চয় টাকাটা সরিয়ে রেখে তুলিকে অযথা দোষারোপ করবে না। রাইসের কাছে তার ভাবি ফাতেমা যেন একজন আদর্শ ভাবি, তাই ফাতেমাকে সন্দেহ করার প্রশ্নই উঠছে না। ফাতেমার কথা শুনে তুলি ঢুকরে কাঁদতে লাগল। নাক টেনে বলল, আপনি চাইলে আমার ব্যাগ চেক করতে পারেন ভাবি। যদি টাকাটা আমি সত্যিই নিয়ে থাকি তাহলে নিশ্চয়ই টাকাটা আমার ব্যাগে থাকবে। তুলির কথা শেষ হতে না হতে ফাতেমা চলে গেল তুলির ব্যাগ চেক করতে। পুরো ব্যাগ চেক করেও সে কোথাও কোনো টাকা পেল না। তবুও তুলির প্রতি যেন তার সন্দেহ গেল না। তুলিকে নানাভাবে হ্যারাস করতে লাগল সে। শেষ অবধি চুরির অপবাদ সহ্য করতে না পেরে তুলি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে গেল। যেতে যেতে রাইসাকে বলল, আমি দুঃস্বপ্নেও ভাবিনি ভাবি তুমি তোমার বাপের বাড়িতে আমাকে জোর করে টেনে এনে এভাবে অপমান করবে, আমাকে চোর সাব্যস্ত করবে। আর কখনো আমি তোমার বাপের বাড়িতে আসবো না ভাবি। যদিও চুরিটা আমি করিনি, তবে এর টাকাটা তোমরা পেয়ে যাবে। মাত্র তো 1020 মতো টাকা। এই টাকা আমার ভাইয়া তোমাদের শোধ করে দিবে। তুলি বাড়ি থেকে বের হতে না হতে ফাতেমা কুবুদ্ধি নিয়ে রাইসাকে বলল, দেখলে তো রাইসা, তোমার ননদ কিভাবে ইনডাইরেক্টলি স্বীকার করলো টাকাটা সে নিয়েছে। টাকাটা যদি সে না নিয়েই থাকতো তবে নিশ্চয়ই টাকা ফেরত দেওয়ার কথাটা বলতো না। ফাতেমার অযৌক্তিক কথায় রাইসাও এবার বিশ্বাস করে নিল টাকাটা সত্যি তুলি চুরি করেছে। অমনির আগে গিজগিজ করে রাইসা বলল, দুধকলা দিয়ে তাহলে চোর পুষছিলাম এতদিন। আজ আসুক রাফসান, তার বোনের কুকীর্তি আজ আঙুল দিয়ে দেখাবো। বোনের জন্য একটা টাকাও যদি পকেট থেকে খসিয়েছে তো আজ তার একদিন কি আমার একদিন। এদিকে বাড়ি ফিরে গিয়ে তুলি তার মা রোকসানা বেগমকে কেঁদে কেটে সব বলল। সবকিছু শোনার পর রোকসানা বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। সঙ্গে সঙ্গে তিনি ছেলেকে ফোন দিলেন। কাজের ব্যস্ততা কাটিয়ে রাফসান ফোনটা তুলতেই রোকসানা বেগম উঁচু গলায় বললেন, তোর বউ কি আমার মেয়েকে অপমান করার জন্য তোর শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমার মেয়েকে চোর সাজাবে বলে? রাফসান যেন আকাশ থেকে পড়ল, বিস্মিত গলায় বলল, এসব তুমি কি বলছো মা? তোমার কথার আগামাথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কেঁদে কেটে রোকসানা বেগম তার ছেলেকে সব খুলে বললেন। সব শুনে রাফসানের মাথা গরম হয়ে গেল। সঙ্গে সঙ্গে অফিস থেকে ছুটি নিয়ে রাফসান তার শ্বশুরবাড়ি ছুটে গেল। গিয়ে দেখল রাইসা এবং রোকসানা ড্রয়িং রুমে মাথায় হাত দিয়ে বসে আছে। রাফসানকে দেখা মাত্রই তারা মাথা থেকে হাত সরাল। ক্ষুব্ধ হয়ে রাফসান রাইসার দিকে প্রশ্ন ছুড়ে বলল, এসব আমি কি শুনছি রাইসা? তুমি সত্যি আমার বোনকে চোর বানিয়েছ? বাহ, খবরটা তাহলে তোমার কান অবধিও পৌঁছে গেছে। বাড়তি কথা না বলে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। অমনি রাফসানের মুখের কথা টেনে নিয়ে ফাতেমা বলল,
রাইসা তোমাকে কি বলবে? হ্যাঁ, টাকা তো আমার হারানো গিয়েছে, তাই না? তোমার বোন আমার টাকা চুরি করেছে। টাকাটা আলমারিতে রাখার সময় তোমার বোনই শুধু দেখেছিল। ও মা, সকাল হতে না হতেই দেখি টাকাটা আলমারি থেকে উধাও হয়ে গেল। বাড়ির লোক ছাড়া এই কাজ কে করবে? ফাতেমার দিকে একটুখানি ক্ষেপে এলো রাফসান, কড়া গলায় বলল, আলমারির চাবি আপনি কোথায় রাখেন তাও কি আমার বোন জেনে বসে আছে যে সুযোগ বুঝে আলমারি খুলে আমার বোন টাকা চুরি করে নিল? চোরের যদি চুরির মতলব থাকে তো তারা যেভাবেই হোক উপায় খুঁজে বের করবে। তোমার বোনের অবস্থাও ঠিক তাই। যদি তোমার বোন টাকাটা চুরি নাই করতো তাহলে নিশ্চয়ই বলতো না টাকাটা সে পরিশোধ করে দিবে। বাচ্চা মেয়ে রাগের মাথায় এসব বলে ফেলেছে। তার মানে এই নয় যে সে টাকাটা চুরি করেছে। আমিও একই কথা বলছি। আমার বোন যদিও টাকাটা চুরি করেনি, তবু টাকাটা আমি আপনাকে পরিশোধ করে দেব। অমনি রাইসা তার মুখ খুলল, রাফসানকে শাসিয়ে বলল, খবরদার রাফসান, তোমার বোনের চুরির ক্ষতিপূরণ যদি তুমি তোমার পকেট থেকে দিয়েছ, তোমার মা দিবে এই ক্ষতিপূরণ। পেনশনের এতগুলো টাকা কি করছেন তিনি? এই টাকা থেকে না হয় মেয়ের ক্ষতিপূরণ দিক। ঠাস করে রাইসের গালে একটা চর মেরে বাড়ি থেকে বের হয়ে গেল রাফসান। রাইসাকে আর ঘরে তুলবে না বলে প্রতিজ্ঞা করে নিল। সেদিন রোকসানা বেগম তার পেনশনের টাকা থেকে 20,000 টাকা রাইসার বিকাশ নাম্বারে পাঠিয়ে দিল। মায়েরা সব সহ্য করতে পারলেও মেয়ের অপমান সহ্য করতে পারে না। মাঝখানে প্রায় 15 দিন কেটে গেল। রাইসা কোনোভাবেই রাফসানের সাথে যোগাযোগ করতে পারছিল না। রাফসান কিছুতেই রাইসার ফোন টেক্সট কিছুই তুলছিল না। এত কিছু হয়ে যাওয়ার পর রাইসারও সাহসে কুলাচ্ছিল না শ্বশুর বাড়ি ফিরে যেতে কিংবা শাশুড়ি মাকে একবার ফোন করে কথা বলতে। এরই মাঝে রাইসার জীবন একটা খুশির খবর এলো। রাইসা কনসিভ করল। খবরটা রাইসা টেক্সট মেসেজের মাধ্যমে রাফসানকে জানাতেই রাফসান মরিয়া হয়ে উঠল। সঙ্গে সঙ্গে ক্ষোভ তুলে রাইসাকে ফোন করল। খুশিতে আত্মহারা হয়ে বলল, আমি সত্যি বাবা হতে চলেছি রাইসা। রাফসানের ফোন পেয়ে রাইসা আনন্দে গদগদ হয়ে উঠল। কেঁদে কেটে বলল, হ্যাঁ রাফসান, তুমি বাবা হতে চলেছ। এবার নিশ্চয়ই তুমি আমার উপর আর কোনো রাগ পুষে রাখতে পারবে না। প্লিজ একবার এসে আমাকে দেখে যাও। তুমি আর বাড়িতে ফিরবে না? আমি তো ফিরতেই চাই, কিন্তু তুমি তো আমাকে নিয়ে যাচ্ছ না। বাড়ির পরিস্থিতি ভালো না রাইসা। মা তোমার উপর রেগে আছে। তার উপর তুমি আর ভাবি মিলে যা একটা বিশ্রী কাণ্ড করেছ, তাই আমার সাহসে কুলাচ্ছে না। একবার তো আমাকে নিয়ে দেখো, মায়ের পা চেপে ধরে পড়ে থাকবো আমি। দেখবে মা কিভাবে গলে যায়। হয়তো আগের মতো সবকিছু ঠিক হবে না রাইসা, তবে সত্যি বলতে গেলে আমি নিজেও তোমার প্রতি সন্তুষ্ট না, শুধু সন্তানটার জন্য। বলে কলটা কেটে দিল রাফসান। রাইসা মনমরা হয়ে বসে রইল। রাতে রাফসান অফিস থেকে সোজা রাইসাকে দেখতে তার শ্বশুরবাড়ি চলে গেল। রাফসানকে দেখা মাত্রই রাইসা খুশি হয়ে গেল। ফাতেমা যদিও রাফসানকে বেশ আপ্যায়ন করেছিল, তবে রাফসান ফাতেমাকে পাত্তাই দিচ্ছিল না। রাফসানকে রেস্ট করতে দিয়ে রাইসা গেল রান্নাঘরে রাফসানের জন্য কফি বানাতে। অমনি রাফসানের নজর গেল আলমারির উপরে থাকা রাইসার হাত ব্যাগের দিকে। ব্যাগটা হাতে নিতে রাফসান দেখল ব্যাগটাতে অনেকগুলো টাকা। তাড়াহুড়ো করে রাফসান টাকাগুলো গুনে দেখল কাটায় কাটায় এখানে 20,000 টাকা আছে। এর মধ্যে হঠাৎ রাইসা কফি নিয়ে রুমে ঢুকল। রাফসানের হাতে টাকাগুলো দেখে রাইসা থতমত খেয়ে গেল। মনে মনে বলল, ইস, টাকাগুলো ওখান থেকে সরাইনি আমি। এখন তো রাফসানের কাছে ধরা পড়ে যাব আমি। ইয়া আল্লাহ, আমাকে বাঁচাও। অমনি রাফসান রাইসার দিকে তেড়ে এসে বলল, টাকাগুলো কার? রাইসা আমতা আমতা করে বলল, ভাবি বলেছিল টাকাগুলো রাখতে। কবের টাকা এগুলো? আজই ভাবি টাকাগুলো দিল গুছিয়ে রাখতে। ডাকবো ভাবিকে? জিজ্ঞেস করবো সত্যিটা? না না প্লিজ, ভাবিকে ডেকো না তুমি। সত্যি ভাবি টাকাটা আজ দিল আমাকে রাখতে। কেন, ভাবির রুমে আলমারি নেই? তোমার কাছে কেন রাখতে হলো? রাফসানের হাত থেকে টাকাগুলো কেড়ে নিয়ে রাইসা ব্যাগের ভেতরে ঢুকিয়ে বলল, এত কিছু তো আমি জানি না রাফসান। ভাবি বলল টাকাগুলো রাখতে, তাই রাখলাম। তুমি অযথা এসব নিয়ে ভাবছো কেন? অমনি রাফসান রাইসার হাত তার মাথার উপরে রাখল। দাঁতে দাঁত চেপে বলল, আমার মাথা চুয়ে বলো, টাকাটা সত্যি ভাবি তোমাকে রাখতে দিয়েছে? বিচলিত হয়ে রাইসা তার হাতটা রাফসানের মাথার উপর থেকে সরিয়ে নিল। রাইসার দুর্বল জায়গায় আঁচ করতে পেরে রাফসান বেশ চেঁচিয়ে রাইসাকে বলল, সত্যিটা স্বীকার করো রাইসা। সত্যিটা জানার পর আমি সত্যি বলছি, তোমাকে কোনো প্রকার শাস্তি দেব না, এমনকি আমার মা বোনকেও কিছু বলবো না। প্লিজ সত্যিটা বলো একবার। কাঁদতে কাঁদতে রাইসা এবার মাথা নুইয়ে বলল, সেদিন টাকাটা আমার বড় ভাই আলমারি থেকে চুরি করেছিল রাফসান। তুমি তো জানো রাফসান, মা বাবা মারা যাওয়ার পর ভাইয়াই আমাকে কোলে পিঠে করে মানুষ করে আসছে, আমাকে বিয়ে দিয়েছে। কতটা অভাব অনটনে সংসার আমাদের। ভাবির অনেক দিনের শখ ছিল জানো, স্বর্ণের আংটি পরার। তাই ভাইয়াকে লুকিয়ে চুরিয়ে ভাবি বহু কষ্টে 20,000 টাকা জমিয়েছিল। দেনার দায় পড়ে ভাইয়া সেদিন বাধ্য হয়েছিল বইয়ের শখকে বিসর্জন দিতে।
টাকাটা আলমারি থেকে চুরি করতে। ভাইয়া সেদিন বুঝতেও পারেনি তার চুরির দায় এভাবে তুলির ঘাড়ে পড়ে যাবে। এমনিতেও ভাইয়া ভাবিকে অনেক ভয় পায়, তাই ধার পরিশোধের কথাটা বলতে পারেনি ভাবিকে। এদিকে ওই দিন ধারের টাকাটা পরিশোধ করতে না পারলে পাওনাদাররা মিলে ভাইয়াকে মারধর করত। পরে ভাইয়া আমাকে সব জানিয়েছিল। প্রথমে জানালে হয়তো আমিই একটা ব্যবস্থা করে দিতাম, তোমার কাছে হেল্প চাইতাম, কিংবা আমার মায়ের দেওয়া স্বর্ণের চেনটা বিক্রি করে দিতাম। তখন থেকে আমার মধ্যে খুব অপরাধবোধ কাজ করছিল রাফসান। বিষয়টা তো এমনই হলো যে নিজের ভাইকে বাঁচাতে গিয়ে নিজের ননদকে ফাঁসিয়ে দিলাম। শাশুড়িমার পেনশনের টাকাতেও হাত বসালাম। সেই অপরাধবোধ থেকেই আমি আমার মায়ের দেওয়া স্বর্ণের চেনটা বিক্রি করেই 20,000 টাকা পাই এবং শাশুড়িমাকে এই টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যাগে রেখে দিই। ভেবেছিলাম তোমাকে আস্তে ধীরে সব বলবো, কিন্তু এর আগেই তুমি সব ধরে ফেললে। কাঁদতে কাঁদতে রাইসা প্রায় সেন্সলেস হয়ে যাচ্ছিল। ফাতেমা দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল আর নিজেকে ধিক্কার দিচ্ছিল। রাফসানের কথা মতো রাইসা এবং ফাতেমা মিলে সিদ্ধান্ত নিল রাফসানের মা এবং বোনের কাছে ক্ষমা চাইবে, তাদের ভুলটা স্বীকার করবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন তারা রাফসানের বাড়িতে গেল। সত্যিটা স্বীকার করে তারা তুলি এবং রোকসানা বেগমের কাছে মন থেকে ক্ষমা চাইল। তুলি এবং তুলির মা সরল মন থেকে তাদেরকে ক্ষমা করে দিল। ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেল এবং সবাই আবারও এক হয়ে গেল।